সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই তাশা ও সালিম খাবার খাচ্ছিল। হঠাৎই তাশার চোখ আটকে গেল বিশাল হলরুমের এক কোণে। সেখানে একজন সাদা চুল ছেঁড়া কাপড় পরা বৃদ্ধা স্থির চোখে তাদের দিকে তাকিয়ে আছেন। তাশা পলক ফেলতেই সেই বৃদ্ধা যেন হাওয়ায় মিলিয়ে গেল, যেন ওই জায়গাটায় কেউ ছিলই না। এই ঘটনার পর থেকে প্রায় তাশার মনে একটা জনশূন্য পুরনো বাড়ির ছবি ভেসে উঠত। খাওয়ার সময় সে প্রায় অন্যমনস্ক হয়ে যায়। সালিম বারবার নাম ধরে ডাকলেও তাশা যেন তা শুনতে পেত না। সালিম তাকে আলতো করে ছুলে তাশা বাস্তবে ফিরে আসতো। এরপর তাশা সালিমের বাসায় ওই বৃদ্ধা মহিলার একটি ছবি দেখতে পায়। সে সালিমকে জানায় যে সে বিয়ের দিন এই বৃদ্ধাকে দেখেছিল, কিন্তু সালিম খুব দৃঢ়ভাবে তা অস্বীকার করে, কারণ সালিমের মতে এটা কোনোভাবেই সম্ভব নয়। খানিক পরেই সালিমের পৈতৃক গ্রাম থেকে একটি ফোন আসে। তাতে জানা যায় সালিমের ফুফু মেহা মারা গেছেন। সালিমকে তার শেষকৃত্যে যোগ দিতে হবে, কিন্তু তার চেয়েও অদ্ভুত ঘটনা ঘটে তখন, যখন ঠিক সেই ফুফুর নাম্বার থেকে অলৌকিকভাবে দ্বিতীয়বার একটি ফোন আসে। কণ্ঠস্বরটি মেহার, আর সে সালিমকে গ্রামে তাদের বাড়ির পেছনের ঘরে রাখা জিনিসপত্র দেখে পূজা করার নির্দেশ দেয়। সালিম মনে মনে আতঙ্কিত হয়, কিন্তু সে তাশার সামনে তা প্রকাশ করে না। খাবার খাওয়ার সময় তাশা সালিমকে বলে গ্রামে যাওয়ার আগে তাদের বিয়ের প্রি ওয়েডিং ফটোশুট করে নেওয়া উচিত, কিন্তু সালিম আগে তার ফুফু মেহার শেষকৃত্য করতে চায়, কারণ সালিমের কাছে মেহা অনেক গুরুত্বপূর্ণ ছিল। পরের দিন গ্রামে পৌঁছে সালিম ধীরে ধীরে পুরনো বাড়ির পেছনের ঘরে ঢোকে। এই ঘরটিতেই মেহা মৃত্যুর আগ অব্দি থাকতো। সেখানে মেহার ছবির সামনে ধূপের ভারী গন্ধের মধ্যে সে মেহার দেওয়া নির্দেশ মতো পালন করতে শুরু করে। সালিমের হঠাৎ মনে হয় যে তার পেছন দিয়ে কোনো এক ছায়া যেন চলে গেছে। সালিম কিছুটা ভয় পায়। এদিকে শহরে তাশা সেই রাতে এক ঠান্ডা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখতে পায় সেই একই পুরনো বাড়ি, আর তার ভেতরে কফিনের মধ্যে শুয়ে আছে সালিম। সে ধরফর করে উঠে পড়ে, বারবার ফোন করতে থাকে সালিমকে, কিন্তু কোনোভাবেই সালিমকে ফোনে না পেয়ে রাতের আধারেই তাশা গ্রামে ছুটে যায়। গ্রামে পৌঁছাতে তাশার গভীর রাত হয়ে যায়। বাড়িতে প্রবেশ করতেই তার বুক কেঁপে ওঠে, কারণ সে বুঝে যায় এটাই তার স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর বাড়ি। চারপাশের পরিবেশটা ভীষণ স্তব্ধ। তাশা মৃদু একটি গানের সুর শুনতে পায় এবং সেই গানের সুরের পিছু নিয়ে মেহার ঘরে এসে পৌঁছায়। ঘরের ভেতরে কিছু পুরনো ছবি আর একটি লাল প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, আর তখনই তাশা বৃদ্ধার ছবি দেখে চমকে যায়। ভয়ে বেকুল হয়ে সে সালিমকে খুঁজতে শুরু করে। অবশেষে সালিমকে খুঁজে পেয়ে তাশা স্বস্তির নিঃশ্বাস নেয়। তাশা সালিমকে শহরে ফিরে যেতে অনুরোধ করতে থাকে, কিন্তু সালিম কিছুতেই শহরে ফিরতে রাজি হয় না। পরের দিন সালিম গম্ভীর মুখে পূর্বপুরুষদের জন্য পুজোর প্রস্তুতি নিচ্ছিল। তখন সে তাশাকে বোঝায় যে 4টার দিকে পূর্বপুরুষদের সম্মান জানাতে 4টি ধূপকাঠি জ্বালানোর তাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে। যখন পুজো চলছে তাশা অনুভব করে যেন একটি লাল বিয়ের পোশাকে ভূতুরে ছায়া তাদের দেখছে, যেন কেউ তাদের উপরে নজর রেখেছে। তাশা আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সালিম এসবের কিছুই দেখতে পায় না। তখনই তাদের প্রি ওয়েডিং ফটোশুটের দল নির্ধারিত সময়ে সালিমদের পুরনো বাড়িতে এসে পৌঁছায়। সালিম গর্বিতভাবে তাদের স্থাপত্যের প্রশংসা করে, যা তাদের বিয়ের ছবির থিমের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। সালিম যেমন ছবি চাইছিল তা কেবল এই বাড়িতেই তোলা সম্ভব। ঠিক তখনই গ্রামের মধ্যবয়স্ক লোক চং মেহার শেষকৃত্যের জন্য কিছু জরুরি সামগ্রী নিয়ে আসেন। চং এর চোখে গভীর উদ্বেগের ছাপ দেখা যায়। তিনি ফটোগ্রাফার টিমকে রাতে এই বাড়িতে থাকার বিষয়ে সতর্ক করেন এবং সালিমকে বলেন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলেই যেন তাকে ডেকে আনা হয়। এরপরে ফটোগ্রাফাররা প্রস্তুতি নেওয়ার সময় অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ সালিমের মাথায় ছাদ থেকে কিছু পড়ে। সালিম মাথায় হাত দিয়ে বুঝতে পারে যে তার মাথায় রক্ত পড়ছে। সালিম ছাদের দিকে তাকালে দেখতে পায় সেখানে ছোট্ট প্রজাপতির আকারের মতো রক্ত জমাট বেঁধে আছে। সে দ্বিতীয়বার হাতের দিকে তাকালে দেখে রক্ত মুহূর্তেই অদৃশ্য হয়ে গেছে। অন্যদিকে তাশা পোশাক পরার সময় আয়নায় রিফ্লেকশনে অন্য একটি ঘর দেখতে পায়, কিন্তু পিছু তাকালে সব আগের মতোই দেখতে পায়। এমন সময় পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। তাশা মোবাইলের টর্চে জেলে সালিমকে খুঁজতে শুরু করে, কিন্তু তাশা যেন বের হওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছিল না। মনে হচ্ছিল বাড়ির নকশা যেন পাল্টে গেছে। অন্ধকারে সে শুনতে পায় কেউ ঘুম পাড়ানি গান গাইছে। হঠাৎ তাশা দেখে তার সামনে
সামনে লাল পোশাক পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। ভীত হয়ে সে মেহার ঘরের দিকে ছুটে যায়। এমন সময় দরজা রহস্যজনকভাবে নিজে থেকেই খুলে যায় এবং সালিমকে দেখতে পেয়ে তাশা তাকে আঁকড়ে ধরে। সালিম তাশাকে শান্ত করে বোঝায় মেহা মানে সালিমের ফুফুর কখনো বিয়ে হয়নি, তাই ঐতিহ্য অনুসারে তাকে আধ্যাত্মিকভাবে বাড়ির ভেতরেই সমাহিত করে রাখা হয়েছে। তাদের পারিবারিক নিয়ম অনুযায়ী বংশধরদের দ্বারা প্রতিদিন প্রদীপ ও ধূপ জ্বালানো বাধ্যতামূলক। সালিম যেহেতু শেষ সদস্য তাই এই দায়িত্ব তারই। তাছাড়া তার ভবিষ্যৎ প্রজন্মের উপর এই দায় চাপানো তা নিয়ে চিন্তিত, কিন্তু সালিম একে নিয়তি হিসেবে মেনে নেয়। সিদ্ধান্ত হয় পরের দিন তারা মেহার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবে। পরের দিন মেকআপ আর্টিস্ট তাশার মেকআপ বক্সে একটি সুন্দর প্রজাপতি আকৃতির হেয়ারপিন দেখতে পায়। হেয়ারপিনটি তাশার পোশাকের সাথে মিলে যায়, তাই মেকআপ আর্টিস্ট হেয়ারপিনটি তাশাকে পরিয়ে দেয়। তারপর ফটোশুট শুরু হয়। সব ঠিকঠাক ভাবেই চলছিল। তাশার কাছে হঠাৎ সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে। তার চোখের সামনের দৃশ্যপট পাল্টে যায়। সে তার চোখের সামনে এমন একটা সময় দেখতে পাচ্ছিল যখন একটি যুদ্ধের মতো পরিস্থিতি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তাশা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সালিম তাকে হাসপাতালে নিতে অস্বীকার করে, বিশ্বাস করে যে সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। হঠাৎ সালিমের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সে বুঝতে পারে পুজোর ধূপ নিভে গেছে। সে দ্রুত তা আবার জ্বালাতে ছুটে যায়। অন্যদিকে ছবি প্রিন্ট করার সময় ফটোগ্রাফার দেখতে পায় যে সালিম ও তাশার পেছনে দুটি রহস্যময় ছায়া দাঁড়িয়ে আছে। ফটোগ্রাফি টিমের সদস্যরা এক এক সময় অদ্ভুত আওয়াজ এবং অস্তিত্ব দেখতে পায়, ফলে ক্রমশ তারা অস্থির হয়ে ওঠে। তারা বুঝতে পারে এই বাড়ির মধ্যে অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। অন্যদিকে অজ্ঞান তাশা একটি পুরনো গ্রামোফোনের সুর শুনে জেগে ওঠে এবং তখন সে তার পেছনে মেহার আত্মাকে দেখতে পায়। তাশা ভয় না পেয়ে সে আত্মার পিছু নিলে আত্মাটি মেহার ঘর অব্দি এসে হঠাৎই হাওয়ায় মিলিয়ে যায়। তাশা তখনও একটি দেয়ালের পেছন থেকে গান শুনতে পাচ্ছিল। তৎক্ষণাৎ সালিম এসে সেই দেয়াল ভেঙে দিলে একটি গোপন ঘর দেখতে পায়। সেখানে মেহার মৃতদেহ এবং বিয়ের একজোড়া আংটি সহ একটি ছোট বাক্স ছিল। এমন সময় মেহার লাশের মুখ থেকে একটি লাল প্রজাপতি বেরিয়ে এসে মেহার দেহের উপর উঠতে থাকে। সবাই ওই গোপন ঘর থেকে বেরিয়ে এসে আলোচনা করতে থাকে কেন মেহার মৃতদেহটি গোপনে লুকানো হয়েছিল। সালিম নিজেও এসব কিছু জানে না যে কেন এমন করা হয়েছে। সালিম পরের দিন সকালে পারিবারিক রীতিনীতি অনুযায়ী মেহার শেষকৃত্য করার সিদ্ধান্ত নেয়। উপস্থিত সকলে সালিমের সাথে সম্মত হয়। অন্যদিকে দেখা যায় এই সবকিছুর মধ্যে মেহার আঙ্গুলগুলো রহস্যজনকভাবে নড়ে ওঠে। পরের দিন সকালে তাশা ভুল করে 4টির পরিবর্তে 8টি ধূপকাঠি জ্বালিয়ে দেয়। তখন হঠাৎ আরিন এলে তাশা ভয় পেয়ে যায়। এরপর সকলে মিলে কবর খুঁড়তে যায়। সালিম এবং ফেব্রি মিলে একটি কবর খুঁড়ে আংটি এবং বাক্সটি সহ মেহাকে দাফন করেন। সবাই একটু স্বস্তি নিয়ে ভাবতে থাকে হয়তো এখন সব স্বাভাবিক হবে। কিন্তু সেই রাতে আরিন আবার সেই ভূতুরে গান শুনতে পান। সে মেহার ঘরে গিয়ে দেখেন তাশা সম্মোহিতের মতো দাঁড়িয়ে আছেন। আরিন তাকে ডাকে, কিন্তু তাশা কোনো ডাকে সাড়া দিচ্ছে না, যেন আরিনকে সে দেখতেই পাচ্ছে না। আরিন বিপদ বুঝতে পেরে চঙের কাছে সাহায্য চাইতে যায়। চং জানান যে একটি শক্তিশালী আত্মা বাড়িতে আটকে আছে এবং শান্তি ফেরানোর জন্য একটি বিশেষ পুজো করা প্রয়োজন। অন্যদিকে ফেব্রি তাশার কাছে গিয়ে রুক্ষ কণ্ঠে স্বীকার করেন যে সে তাশাকে ভালোবাসে এবং সালিম তার অযোগ্য বলে মনে করে। তাশা ধীরভাবে সালিমের প্রতি অবিচল থাকে, কারণ সে সালিমকে অনেক ভালোবাসে। তাশা ঘরে গিয়ে টেবিলে সেই প্রজাপতি আকৃতির হেয়ারপিন দেখতে পায়। এমন সময় তাশা দেখতে পায় সেই লাল প্রজাপতিটি তার আশেপাশে ঘুরছে। তাশা আরো দেখতে পায় যে ফুলে সাজানো পথ। সে সেই রাস্তা অনুসরণ করে একটি ঘরে পৌঁছায়, যেখানে সে দুটো ব্ল্যাক ম্যাজিকের পুতুল এবং একটি লাল কাপড়ের নিচে তার ও সালিমের বিয়ের ছবি দেখতে পায়। তাশা ভয় পেয়ে পেছাতে থাকলে অন্য আরেকটি ঘরে চলে যায়, সাজানো গোছানো একটি ঘর। তখন এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। তাশা ভয় পেয়ে মাটিতে বসে পড়ে। তখন সে দেখতে পায় মেহা ছাদ থেকে উল্টো ঝুলে আছে, তার চোখ থেকে রক্ত ঝরছে। হঠাৎ তাশা মেহার স্মৃতি অনুভব করতে শুরু করে। এরপর সিন চলে যায় অতীতে মেহার বিয়ের দিনে। মেহা তার বাগদত্তা ভানুর কাছ থেকে একটি প্রজাপতি হেয়ারপিন পেয়েছিল। সেদিনই জাপানি সৈন্যরা আক্রমণ করে ভানু এবং তার পরিবারকে হত্যা করে। ভানুর মৃত্যু শোক সহ্য করতে না পেরে মেহা সেই হেয়ারপিন নিজের গলায় গেঁথে আত্মহত্যা করেছিল। তাশা অনুভব করে যে মেহার আত্মা তার মধ্যে মিশে যাচ্ছে। সে মেহার হেয়ারপিন দিয়ে মেহার মতোই আত্মহত্যা করার চেষ্টা করতে নিলে সালিম এসে তাকে বাঁচায়। সালিম আর তাশা তারা বুঝতে পারে মেহার আত্মা তখনই শান্তি পাবে যখন তার অসম্পূর্ণ প্রেমের গল্প পূর্ণ হবে। তখন হয়তো আর প্রতিদিন বাতি জ্বালানোর প্রথাও আর থাকবে না। এমন সময় আরিন চংকে নিয়ে
আসে। সে বলে যে মেহা এবং ভানুর আত্মার মধ্যে একটি আধ্যাত্মিক বিবাহ করাতে হবে, কিন্তু সমস্যা হলো ভানুর আত্মা অনুপস্থিত। কয়েকবার চেষ্টা করেও ভানুর আত্মাকে প্রকট করা যাচ্ছিল না। তখন চং বলে অন্য জগৎ থেকে ভানুর আত্মাকে খুঁজে আনতে হবে। তাশা অন্য জগৎ থেকে ভানুর আত্মাকে ফিরিয়ে আনার দায়িত্ব নেয়। এদিকে সালিম ও ফেব্রি পুজোর জন্য মেহার অস্তিত্ব ও আংটি প্রস্তুত করতে যায়। অপ্রত্যাশিতভাবে ফেব্রি সালিমকে আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে তাশা আধ্যাত্মিক রাজ্যে পৌঁছে যায়। সেখানে অতীতে যুদ্ধের অনেক আত্মার মুখোমুখি হয় সে, যারা তাকে নাম ধরে ডাকতে থাকে। চঙের দেওয়া পরামর্শ মনে করে তাশা পেছনে ফিরে তাকানো থেকে সতর্ক থাকে। এদিকে ফেব্রি এসে পুজো চলাকালীন সময় উপস্থিত থাকা ব্যক্তিদের হামলা করে, যেন অচেতন অবস্থায় তাশাকে নিয়ে যেতে পারে। কিন্তু ততক্ষণে সালিমের জ্ঞান ফিরলে সে সেখানে চলে আসে। সে ফেব্রির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ওদিকে অন্য জগতে তাশা ভানুর আত্মাকে খুঁজে পায়। তাশা আগে ভানুর হাত ধরে, তারপর চঙের দেওয়া মন্ত্র লেখা একটি কাগজ পোড়ায়। তাতে আধ্যাত্মিক জগৎ থেকে মর্তলোকে ফেরার রাস্তা তৈরি হয়। এরপর সিন শিফট হয়ে পুজো স্থানে মেহার ঘরে চলে আসে। তাশা অন্য জগৎ থেকে ফিরে দেখতে পায় সালিম ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছে। সে মেহার আত্মা এবং ফেব্রিয়ের মধ্যে আধ্যাত্মিক বিবাহ সম্পন্ন করে ফেলেছে, এমনকি আংটিও বদল করে ফেলেছে। সালিমের বোকামি দেখে তাশা প্রচন্ড রেগে যায়, কারণ মেহের আত্মা ভানুকে চেয়েছিল, ফেব্রিকে নয়। আরো বড় সমস্যা দেখা যায় তখন যখন জানা যায় যে চং মারা গেছেন, ফলে পূজার আনুষ্ঠানিকতা অসম্পূর্ণ থেকে যায়। সালিম আশা করেছিল হয়তো মেহার আত্মাকে যে কোনো একজন কোনো সঙ্গী দিলেই সে শান্ত হয়ে যাবে, কিন্তু তাশা এর তীব্র বিরোধিতা করে, কারণ ওই একটাই যে মেহা ভানুকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। এর মধ্যে ফেব্রির জ্ঞান ফিরতেই সে সালিমকে আক্রমণ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। তখন পুরো ঘরটি অশুভ লাল আলোয় ভরে যায় এবং ফেব্রি দেখে যে মেহার আত্মা তাশার শরীরে প্রবেশ করে উল্টো ঝুলে আছে। ঠিক তখনই ভানুর আত্মা সালিমের দেহকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, ফলে মেহার আত্মা তাশার শরীরে আর ভানুর আত্মা সালিমের শরীর কবজা করে নেয়। ফেব্রি তার দুই দিকে দুই আত্মা দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। সালিমের শরীরে থাকা ভানুর আত্মা ফেব্রির হাতের মোমবাতি নিভিয়ে দিলে পুরো ঘর অন্ধকারে ডুবে যায়। এদিকে আরিন পুলিশ নিয়ে বাড়িতে ঢুকলে ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে পায়। ফেব্রির মৃতদেহ মাটিতে পড়ে আছে আর তার হাতে থাকা ভানুর আংটি গায়েব। শুধু তাই নয়, সালিম এবং তাশাও রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। তাদের কোনো অস্তিত্বই যেন নেই। কিছুক্ষণ পর দুটো প্রজাপতি, একটি সাদা এবং একটি কালো, চারদিকে উড়তে দেখা যায়। বলা হয় যে এটা সালিম এবং তাশার আত্মার প্রতীক, যারা এক নতুন রূপে একত্রিত হয়েছে। সালিমের পূর্বপুরুষদের রেখে যাওয়া অদৃশ্য নিয়মকাঠির ঊর্ধ্বে চলে গেছে। এই মর্মান্তিক গল্পটি দেখায় যে কিভাবে পূর্বপুরুষদের অপূর্ণ আকাঙ্ক্ষা পরবর্তী বংশধরদের জন্য কষ্ট বয়ে নিয়ে আসে এবং পরবর্তী প্রজন্মকে বলিদানের দিকে ঠেলে দেয়। সিনেমাটি পূর্বপুরুষদের অসম্পূর্ণ ইচ্ছার বোঝা এবং এর মাধ্যমে জীবন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হতে পারে তারই ব্যাখ্যা দিয়েছে। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।